নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2024-এর লোকসভা নির্বাচন হয়ে গেছে, বেশ কিছুদিন হলো, এবং তারপরে এই রাজ্যে বিধানসভার উপনির্বাচন হয়ে গেছে, কিন্তু ফলাফল বিজেপির অনুকূলে কোনোটাতেই যেন ছিল না। লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপির ফলাফল আশানুরূপ হয়নি, উল্টে নিজেদের আসন যেটা ছিল 18টা সেটাও ধরে রাখতে বিজেপি সক্ষম হয়নি, 12-এ নেমে এসছে। ওদিকে বিধানসভা উপনির্বাচনে যে 3টে আসন বিজেপির ছিল, সেই 3টে আসনও কিন্তু বিজেপি নিজের কাছে রাখতে পারেনি, তৃণমূল দখল নিয়ে নিয়েছে। এইরকম পরিস্থিতি যখন এই রাজ্যে হচ্ছে, তখন ঠিক উত্তরপ্রদেশ, মানে যেখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ, যাকে ঘিরে সেই রাজ্যে শুধু নয় গোটা দেশের মানুষ ভাবে যে এর পরে অর্থাৎ মোদির পরে কেউ যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কিন্তু যোগী আদিত্যনাথ হতে পারে। এই চিন্তা ভাবনার মধ্যে থাকা যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ, যেখানে বিজেপির ফলাফল কিন্তু অবশ্যই খারাপ হয়েছে, কিন্তু সেখানে আর এখানকার মধ্যে তফাৎ কোথায় জানেন? সেখানে যোগী আদিত্যনাথ কিন্তু নেমে পড়েছেন রিকভারি করার জন্য, সংগঠন তৈরি করার জন্য আবারও জোর দিয়েছেন এবং সবার উপরে যে সংগঠন সেটা বোঝানোর চেষ্টা করেছেন। আসি সম্পূর্ণ ব্যাপারটা। গতকাল উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ কিন্তু সম্পূর্ণ তাদের সমস্ত কার্যকর্তাদের নিয়ে একটা শিবির করলেন, বা বলতে পারেন একটা কার্যকর্তাদের একটা সম্মেলন বলুন বা তাদের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বলুন, এর জন্য একটা মিটিং তারা করলেন। এবং সেই মিটিংয়ে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে তাদের অর্থাৎ বিজেপির অতিরিক্ত আত্মবিশ্বাসে কিন্তু বিজেপিকে কার্যত ডুবিয়ে দিয়েছে। আসলে সবাই ধরে নিয়েছিল মোদি ঝড়ে জিতে যাবে, তাই আমি একটু কাজ কম করলেও ক্ষতি নেই। উত্তরপ্রদেশের কথা বলছি, এই রাজ্যের কথা আমি এখনো বলছি না। উত্তরপ্রদেশে এই অবস্থা ভেবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিজেপির এই ফলাফলটা কমে গেছে উত্তরপ্রদেশে, যেটা আর কি বিজেপির গড়, যে জায়গাটা থাকলে দেশের সরকার গড়া খুব সহজ হয় বলে সবাই ধরে রেখে দেয়, সেই জায়গা মানে উত্তরপ্রদেশে কিন্তু বিজেপির হার হয়েছে। তিনি যেটা বলছেন যে অতিরিক্ত আত্মবিশ্বাস, এখানে দাঁড়িয়ে তিনি কিন্তু প্রতিটা জায়গায় কার্যক্ষেত্র কি কি করা উচিত কি কি করা উচিত না এটা নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছে এই কার্যকর্তাদের শিবিরে। এবং তার সঙ্গে সঙ্গে তার বক্তব্য ছিল মানে 2027-এর জন্য তিনি কিন্তু তৈরি করছেন। দেখুন, আমাদের রাজ্যে ভোট আছে 2026-এ, আর উত্তরপ্রদেশে আছে 2027-এ বিধানসভা নির্বাচন, কারণ 2022 থেকে 2027 সেই 2027-এর নির্বাচনে যাতে ওই রাজ্যে জয় থাকে এবং যে 10টা উপনির্বাচন আসছে বিধানসভার, তার জন্য এখন থেকে কিন্তু প্রস্তুতি নিচ্ছে যোগী সরকার। যোগী সরকার 2027-এর কথা যখন ভাবছে, যখন তার বক্তব্য শুনুন। कोई कारण नहीं 10 की 10 उपचुनाव फिर से भारतीय जनता पार्टी अपने पक्ष में करने में सफल हो, लेकिन इसके लिए आज से जुड़ना पड़ेगा, लगना पड़ेगा। एक एक कार्यकर्ता को अपना अभियान मान करके फिर इस अभियान के साथ जुटना पड़ेगा, और उसी के लिए आपका आह्वान करने के लिए आज फिर हम लोग आए। बहनों और भाइयों, हम 2010 के 10 उपचुनावों के लिए तो हमें अभी से तैयारी करनी ही है, लेकिन हमें इस बात का याद रखना, उत्तर प्रदेश को जो नई पहचान बनी है, उत्तर प्रदेश जो पहले छठी अर्थव्यवस्था थी, आज देश की नंबर 2 की अर्थव्यवस्था बन चुकी है और तेजी के साथ उभरती हुई अर्थव्यवस्था के रूप में अपने आप को स्थापित कर रही है। उत्तर प्रदेश का जो परसेप्शन बदला है, आज आप देश और दुनिया के अंदर कहीं जाते होंगे, लोग उत्तर प्रदेश के नाम पर आपको सम्मान देते होंगे। इस सम्मान को बरकरार रखने के लिए जीत के सिलसिले को फिर से आगे बढ़ाने की आवश्यकता है, और उसको बढ़ाने के लिए आह्वान करने के लिए आज आपके सामने माननीय राष्ट्रीय अध्यक्ष भी आए हैं। जीत का यह सिलसिला जो 14, 17, 19, 22 पंचायत चुनाव, नगर निकाय चुनाव, उपचुनावों में बना रहा, यही मोमेंटम 2027 में भी बनेगा। यह हमारा संकल्प आज से होना चाहिए, आज से होना चाहिए। শুনলেন, এটা হচ্ছে একটা বক্তব্য, একটা পার্টস দিলাম। বিরাট বড় বক্তব্য, সবটা দিলে আপনাদের অনেকখানি সময় যাবে বলে আমি ছোট করে দিলাম। একটা অদ্ভুত কথা জানেন, যে কথাটা আমি এই রাজ্যে সবসময় বলি বিজেপি দরকার সংগঠন 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 নিয়ে, ঠিক এই কথাটাই কিন্তু উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য তিনি কিন্তু একদম পরিষ্কার করে বললেন। তার বক্তব্যটা শুনুন, যে সংগঠন সবার উপরে। শুনুন। उनसे इतना कहूंगा, आवाज तो यहाँ सरकारी व्यवस्था के साथ
শুনলেন? অর্থাৎ তারা একটা জায়গায় কিন্তু পুরোপুরি ফিক্সড যে করেই হোক বিজেপিকে রিকভারি করতে হবে এবং বিজেপিকে রিকভারি করার জন্য যা যা করার দরকার সব করতে হবে এবং সংগঠনের উপরে জোর দিতে হবে। এটা হচ্ছে উত্তরপ্রদেশের বিজেপির চিন্তাভাবনা, যোগী আদিত্যনাথের চিন্তাভাবনা। তিনি শুধু মানে কি বলবো দক্ষ প্রশাসক হয়ে উঠেছেন তা নয়, দক্ষ সংগঠকও বটে, কারণ তার নিজস্ব একটা বাহিনীও ছিল। আজকে মনে হয় কার্যত তার সেই বাহিনীকে নিয়ে ঝাঁপানোর সময় হয়ে আসছে, কারণ সংগঠনটাকে ধরে রাখতে হবে এবং সংগঠনটাকে ঠিক করতে হবে। বিজেপি উত্তরপ্রদেশে যে কাজটা করছে সেখানে কিন্তু জেপি নাড্ডা মানে সর্বভারতীয় সভাপতি এখনো পর্যন্ত যিনি আছেন তিনি কিন্তু উপস্থিত ছিলেন। আচ্ছা, এই রাজ্যে এবার ভাবুন তো আমি কেন আজকে এই প্রতিবেদনটা তুলছি জানেন? তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশের যোগীজি যেটা ভাবছে, যেটা করছে, এই রাজ্যের বিজেপি কার্যকর্তারা সেটা করছে না। আগামীকাল এদের একটা বৈঠক আছে এবং সেটাও হবে খুব বড় জায়গায়। ভালো, এখন বিজেপি বেশি প্রভাবশালী হয়ে গেছে, আগের মতো ওই সামান্য ওই মারোয়ারি ভবনে বা কোনো জায়গায় ছোটোখাটো জায়গায় হচ্ছে না, এখন বড় বড় জায়গায় 5 স্টার জায়গায় তৈরি হয়। তো সেই মিটিং হবে এবং সেখানে কার্যকর্তাদের বিশ্লেষণ কি হবে। দেখুন, এই রাজ্যে বিজেপির যে রাজ্য বিজেপি যারা আছেন তাদের মোটামুটি কথা বাঁধা গত। বাঁধা গত কি? বাঁধা গত হচ্ছে একটাই, যে এই যে বিজেপির পরাজয় হয়েছে এটা তো পরাজয় নয়, এখানে আমরা লড়েছিলাম, এখানে আমাদের জয় হয়েছে। আগে ছিল 3 কোটি এত, এখন ভোট বেড়ে এত হয়েছে, 2 কোটি এত ছিল, এখন 2 কোটি 30 হয়েছে। এই যে একটা আত্মসন্তুষ্টি নেওয়ার জায়গা, মানে নিজেই নিজেকে বলে দিচ্ছে আমি ভালো ফল করেছি। সংগঠন যে তলানিতে ঠেকে আছে এটা কিন্তু তারা একবারও বলছে না। সংগঠন সাধারণ সম্পাদক যার কাজ ছিল এই রাজ্যে সংগঠনকে ঠিক করা, সেই ব্যক্তিটি কাছের লোককে বসিয়ে কাজের লোকগুলোকে সরিয়ে দিয়ে আজকে বিজেপিকে খাড্ডায় ফেলে দিয়েছেন। তাই এই বিজেপি এই রাজ্যে কিন্তু সংগঠন নিয়ে আর কথা বলে না। সংগঠন কি করে ঠিক হবে, কি করে ভুল হয়েছিল, কোথায় ঠিক কোথায় ভুল, কেন পুরনো কার্যকর্তাদের বসিয়ে রাখা হয়েছে, এই কথা তারা ভাবছে না। উত্তরপ্রদেশের যোগীজি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা কার্যকর্তাকে ডেকে নিয়ে আসছেন, তুলছেন, বসাচ্ছেন এবং সেখানে সবাই কাজ করছে। কিন্তু এই রাজ্যে বাঘা বাঘা কার্যকর্তাদের এই কাছের লোককে টেনে আনা অমিতাভ চক্রবর্তী সরিয়ে দিয়েছে। তাই এই রাজ্যে কিন্তু একবারও এটা নিয়ে বিশ্লেষণ হচ্ছে না। দেখছিলাম শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার প্রত্যেকের বিবৃতি আমি দেখছিলাম, তারা প্রত্যেকে যেন এমনভাবে বলছেন যেন বাংলার বুকে মানুষ কিছুটা ভুল করে ফেলেছে, এদের সংগঠনে কোনো একটা ভুল নেই, এই ভোটগুলো হয়েছে সম্পূর্ণ শাসক দল ভোট দিতে দেয়নি তাই হয়নি। প্রকৃতপক্ষে এটাই কি সত্যি, না সংগঠনের হাল খুব খারাপ? এটা কেউ বলছেন না, আর এটা বলার দরকার আছে। আসলে এরা স্থাবক কথা করছে, মানে স্থাবক কিছু স্থাবককে পুষে রেখে দিয়েছে, যারা শুধুমাত্র একটাই জিনিস বলছে যে এখানে তৃণমূল অপশাসন করছে, তৃণমূল ভোট জোর করে করছে, রিগিং করছে, তাই হেরে যাচ্ছে বিজেপি, কিন্তু নিজেদের দুর্বলতাকে একবারও সামনে আনছে না। আর এটা কিন্তু মারাত্মক ভুল। দেখুন, তৃণমূল তাদের কাজ করবে। একটা সাধু তার সঙ্গে কাঁকড়া বিচের একটা গল্প আছে, আপনারা জানেন হয়তো, যারা জানেন না তাদের আমি ছোট্ট করে বলে দিচ্ছি। সাধু রাস্তা দিয়ে যান এবং যেতে গিয়ে দেখেন একটা কাঁকড়া বিচা বসে আছে, তিনি রাস্তার মধ্যে পড়ে থাকা কাঁকড়া বিচাটাকে তুলে সরিয়ে রাখেন, কাঁকড়া বিচাটা তার হাতে ওঠার সময় হাতে মেরে দেয়, হুল মারে, তিনি কিন্তু সরিয়ে রাখেন, আবার তিনি হেঁটে যান। একই কাজ যখন 2-3 বার হয় তখন সাধুর সঙ্গে থাকা শিষ্য তাকে প্রশ্ন করেন যে গুরুদেব আপনি তো রোজ যাচ্ছেন, রোজই কাঁকড়া বিচেটা এখানেই পড়ে থাকে, আপনি তাকে তুলে দেন যাতে পায়ে না লাগে, কিন্তু সে তো আপনাকে কামড়ে দেয়, তাহলে কেন আপনি তুলছেন তাকে? উত্তরে সাধু বলেছিলেন যে কাঁকড়া বিচের কাজ করছে, অর্থাৎ সে তার ধর্মকে পালন করছে, সে আমাকে কামড়াচ্ছে, সে হুল ফোটাচ্ছে, অর্থাৎ দংশন করছে, তার কাজ সে করছে, কিন্তু আমারও তো কাজ আছে, আমি তাই এই কাজটা করছি। তো সেই কাজ সংগঠনের কাজ, সেটা যদি না হয়, এই যে তৃণমূল যা করছে এটা তো করবেই তারা। সিপিএমও একই কাজ করেছে। আসলে আজকে যে সমস্ত বিজেপির নেতা হয়ে গেছেন না, তারা অনেকেই এই সমস্ত লড়াই দেখেননি। বিশেষত আমি অমিতাভ চক্রবর্তীর কথা বলি, যিনি সংগঠনের বোঝেন না। খুব সুন্দর একটা কথা মনে পড়ে এনার ক্ষেত্রে, সেটা হচ্ছে ক্লাস 1-এ পাশ করা কোনো ছেলেকে যদি আপনি নিয়ে গিয়ে একদম বসিয়ে দেন, মানে সারা জীবন লেখাপড়া করে ক্লাস 1 পাশ করেছে এইরকম ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে যদি আপনি বসিয়ে দেন কলেজের প্রফেসর করে, সে যে জ্ঞান নিয়ে বলবে বোঝাবে, সেই জ্ঞান আর অমিতাভ চক্রবর্তী জ্ঞান দুটোই কিন্তু সমান। সংগঠন সম্বন্ধে কিছু করার জায়গায় তিনি নেই, তাই আজকে সংগঠনে পুরোটা ভেঙে গেছে, আর এটাকে স্বীকার করতে চান না। আর স্বীকার না করে বিজেপি কার্যত কিন্তু ব্যাকফুটেই চলে যাচ্ছে। দিন দিন যত যাচ্ছে 2026 দেখতে দেখতে এসে যাবে। 2026 এসে গেলে তখন কি আর এই
এই কি বলবো, এই যে ফলস একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এই ন্যারেটিভের ওপর বাইরে আর বেরোতে পারবে? তখনও সেই আত্মসন্তুষ্টি ভোগ, আমরা তো ভোটটা বাড়িয়েছি, তৃণমূল লুট করে নিল। এই কথা কতদিন চলবে? আর এই স্তোত্র বাক্যে কি বিজেপির সাধারণ কর্মীরা, নিচুতলা কর্মীরা বিশ্বাস করছে? উত্তর হচ্ছে না। সংগঠনকে ঠিক করা দরকার আছে। দেখুন, উত্তরপ্রদেশে যোগীজি যেটা করতে পারে, এই রাজ্যে কিন্তু সুকান্ত মজুমদার চাইলেই করতে পারতো। এই রাজ্যে যারা যারা অমিতাভ চক্রবর্তীকে দায়িত্ব দিয়েছে তারা সরাতে পারত। সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উচিত এই অমিতাভ চক্রবর্তীকে তুলে নেওয়া বা সরিয়ে দেওয়া, যদি তাদের হাতে ক্ষমতা থাকে সরিয়ে দেওয়া। কারণ এখন সম্পূর্ণ দোষটা আরএসএস এর ঘাড়ে কিন্তু চলে যাচ্ছে। কারণ সবাই বলছে আরএসএস থেকে জোর করে করে একে চাপিয়ে দেওয়া হয়েছে এবং চাপিয়ে দিয়ে আজকে বিজেপিকে শেষ করা হচ্ছে। এবং আরএসএস এর সঙ্গে তৃণমূলের একটা নেক্সাস আছে বলে এখন চারিদিকে উঠছে। কাজেই আরএসএস এর উচিত হাত গুটিয়ে নেওয়া। কারণ বিজেপিকে স্বাবলম্বী হয়ে গেছে বিজেপি, আর বিজেপির কাউকে দরকার নেই, এটা ভেবে বিজেপিকে এগোতে দেওয়া উচিত। এবং এই সমস্ত লোকেদের, অমিতাভ চক্রবর্তী লোকেদের আগে সরিয়ে দেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, আপনাদের গ্রহণযোগ্য মনে হতে পারে, নাও হতে পারে। তবে আমার এটা অনুরোধ, যদি তৃণমূলকে সরিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হয়, মানুষ চায়, কিন্তু বিজেপি যদি না চায় কিচ্ছু করার নেই। আর যদি চান তাহলে কিন্তু সংগঠনকে ঢেলে সাজাতে হবে। পুরনো কার্যকর্তা কর্মী যারা যারা আছে তাদের প্রত্যেককে তুলে নিয়ে এসে লড়াইয়ের ময়দানে নামাতে হবে, যেটা যোগীজি করছেন। অতিরিক্ত আত্মবিশ্বাসে আমরা হেরে গেছি বলে যোগীজি স্বীকার করতে পারেন। সেই স্বীকার করার ক্ষমতা ছিটে ফোটা নেই এই রাজ্যে বিজেপির, যে আমরা সংগঠনের অভাবে আজকে হেরে গেছি। না শুভেন্দু অধিকারীর আছে, না সুকান্ত মজুমদারের আছে, না আর কার নাম বলবো, অমিতাভ চক্রবর্তীর নাম নিতেও ইচ্ছে করে না, কারণ সংগঠনটাকে শেষ করে দিয়েছেন। যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। পরিষ্কার কথা আমি আপনাদের সামনে আনলাম। আপনার যদি মনে হয় প্রতিবেদনটা লাইকযোগ্য, শেয়ারযোগ্য, তবেই শেয়ার করবেন। যদি মনে হয় না, তাহলে একদম করবেন না। নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভেবে চিনতে, যাতে এই রকম কথাবার্তা আপনাকে ভবিষ্যতে শুনতে হতে পারে। তারপরে বুঝলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নচেত করবেন না। ভালো থাকুন, এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। অবশ্যই আপনার মনে দাগ কাটার মতো কোনো প্রতিবেদন নেই। ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয়।